বাবার বাড়ির উদ্দেশ্যে শ্বশুর বাড়ির সামনে থেকে সিএনজিতে উঠছে সুহাইলা। সে বেড়ানোর উদ্দেশ্যে বাবার বাড়ি যাচ্ছে না, চিরতরে স্বামীর সংসার ত্যাগ করে চলে যাচ্ছে। সিএনজিতে সুহাইলার লাগেজগুলো তুলে দিচ্ছে এই বাড়ির বহু বছরের পুরানো ড্রাইভার রফিক। রফিকের পাশেই দাঁড়িয়ে আছে এই বাড়ির কাজের মেয়ে নয়ন। নয়নের চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছে। রফিকের মনটাও অসম্ভব খারাপ। এই বাড়ির একমাত্র বউ চলে যাচ্ছে। বড় সাহেব বেঁচে থাকলে কখনোই এইভাবে বাড়ির বউকে চলে যেতে দিতেন না। অনেক শখ করে বড় সাহেব তার একমাত্র ছেলে তানভীরের সাথে সুহাইলাকে বিয়ে করিয়েছিলেন। ১.৫ বছর সংসারের পর আজ সুহাইলা চলে যাচ্ছে। এই সংসারটা বরাবরই সুহাইলার একার ছিল। সেখানে তানভীরের কোনো পদচারণা ছিল না। হাজার চেষ্টা করেও সংসারটাকে দুজনের করতে পারেনি সুহাইলা। তার চোখে আজ কোনো পানি দেখা যাচ্ছে না। খুব স্বাভাবিক দেখা যাচ্ছে তাকে। মানুষের স্বভাবটা বোধহয় এমনই। না পাওয়ার পরিমাণ জীবনে যখন তীব্রভাবে দেখা দেয়, তখন হয়তোবা পরম মমতায় গড়া সংসার ত্যাগেও বুকে চিনচিনে ব্যথা হয় না। কোনো পিছুটান মায়া জাল তাকে ধরে রাখতে পারে না। নয়নের কান্না দেখে বেশ বিরক্ত হচ্ছে সুহাইলা। এভাবে কাঁদার কি আছে? নয়নাপা, আপনি কি চুপ করবেন? কি করব ভাবি, চোখের পানি আটকিয়ে রাখতে পারছি না। আপনি যাইতেছেন, আপনারে ছাড়া পুরো বাড়ি খালি খালি লাগবে। কেমনে আপনারে ছাড়া এই বাড়িতে সামাল দিমু আমি? আমি এসেছি মাত্র ১.৫ বছর হয়েছে এই বাড়িতে। এর আগে তো আপনি একাই পুরো বাড়ি সামলে এসেছেন। এতদিন আমি ছিলাম এই সংসারে, তাই নিজের মতো করে সব করেছি। আজ থেকে আমার সমস্ত দায়িত্ব শেষ, আর আপনার দায়িত্ব শুরু। আর আমি তো বলেছি, যখনই খারাপ লাগবে আমার বাবার বাসায় চলে আসবেন দেখা করতে। আর ফোন নাম্বার তো আছেই। ভাইয়ের সাথে একটাবার যদি একটু কথা বলতেন ভাবি। মামুনি, নয়ন কিন্তু ঠিকই বলেছে। তুমি ছোট বাবার সাথে একটাবার কথা বলে দেখো। ছেলেটা ঢাকা আসুক, ওর সাথে ডিভোর্সের ব্যাপারে একবার কথা বলে দেখো। এমনও তো হতে পারে ও তোমাকে তালাক দেওয়ার ইচ্ছা নাও থাকতে পারে। একাই সিদ্ধান্ত নিও না মা, ঠান্ডা মাথায় বিবেচনা করো। কাকা, আপনি এই সব বলছেন? আপনি কি দেখেননি এই ১.৫ বছরে তানভীর কত অপমান করেছে আমাকে? ও তো আমার বাপ মা তুলে কথা বলতেও দ্বিধাবোধ করেনি। ওর সব অপমান মুখ বুজে সহ্য করেছি শুধুমাত্র ওর অতীতের কথা ভেবে। আর সম্ভব না কাকা। আমিও তো একটা রক্তমাংসে গড়া মানুষ। শখ, আহ্লাদ, মান, অভিমান সমস্ত কিছু এতটা দিন ধরে ধামাচাপা দিয়ে রেখেছিলাম। আর কত কাকা? মামুনি, গত ২ মাসে যা হয়েছে, এরপর তো ছোট বাবা বদলেও যেতে পারে। তুমি ওর মাঝে কি কোনো পরিবর্তন দেখতে পাও না? হুম, হতে পারে সে বদলেছে, আবার নাও বদলাতে পারে। মূল কথা হচ্ছে, এখন ওর পরিবর্তন আসুক আর না আসুক, এতে আমার কিছুই যায় আসে না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়েছি। বহু ভেবে চিন্তে যথেষ্ট সময় নিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। বহু চেষ্টা করেছি ওর সংসার করার। কেউ আমাকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না যে, সুহাইলা, তুমি তোমার সংসার টিকিয়ে রাখার কোনো চেষ্টাই করনি। ভাবি, ভাই ফিরে আসলে আপনি আপনার কথাগুলো জিগাইলে কি কমু বলেন তো? কি বলবেন আবার? বলবেন যে আমি চলে গেছি আর ফিরবো না। আমার ভাইয়ের বিয়ের ১.৫ মাস পর, বিয়েটা শেষ হলেই আমি নিজ খরচে ডিভোর্সের ব্যবস্থা করব। ওকে একটা পয়সাও ঢালতে হবে না। এমনকি আমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সাও দাবি করব না। আর আপনাকে যে চিঠিটা দিয়েছি সেটা সযত্নে রেখে দিবেন। তানভীর আসলে তার হাতে চিঠিটা তুলে দিবেন। যদি জিজ্ঞাসা করে আপনারে যাইতে দিছি কেন, ও কখনোই আমার কথা জিজ্ঞাসা করবে না। তবুও মামুনি, একটাবার। কাকা প্লিজ, আর কোনো কথা বলবেন না। আসি, দোয়া করবেন আমার জন্য। মামা, সিএনজি চালু করেন। সোহাইলা চলে যাচ্ছে। ছোট বোন আর মা ছাড়া আর কেউই জানে না যে তানভীরের সংসার ছেড়ে সে চলে যাচ্ছে বাপের বাড়ি। বড় ভাই সাদমানের বিয়ে ১.৫ মাস পর। বহু চড়াই উতরাই পেরিয়ে সাদমানের এতদিনের ভালোবাসা পরিণাম পেতে যাচ্ছে। এই মুহূর্তে যদি সাদমানের হবু শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে যে সাদমানের বোন স্বামীকে তালাক দিয়ে বাবার ঘরে ফিরছে,
তাহলে নিশ্চয়ই তারা ব্যাপারটা সুন্দরভাবে দেখবে না। আর সবচেয়ে বড় কথা, বাবা অথবা সাদমান কারোর কানে যদি এই কথা পৌঁছায় যে সোহাইলা তানভীরকে ডিভোর্স দিয়ে দিবে, তাহলে কোনোভাবেই বিয়েটা এখন আর তারা হতে দিবে না। সাদমান বোন পাগল মানুষ। বোনের এমন খারাপ সময়ে সে নিজের ঘর সংসার পেতে বসবে, এমন ভাই সাদমান না। তাছাড়া তানভীরের সাথে মনোমালিন্যের কথাগুলো সাদমান আর বাবা কেউই জানে না। এসব তাদের জানানো হলে পরিস্থিতি কোন দিকে গড়াবে সে খবর সোহাইলার জানা নেই। তাই মা বোনেরা মিলে সিদ্ধান্ত নিয়েছে আপাতত তারা এই ব্যাপারগুলো বাবা আর ভাইয়ের কাছ থেকে লুকিয়ে রাখবে। সময় মতো তাদের সমস্ত কিছু তারা বুঝিয়ে বলবে। ফোনটা বের করে শেষবারের মতো তানভীরের ছবিটা দেখে নিল সোহাইলা। বিয়ের পর পর ঘুমন্ত অবস্থায় তানভীরের ছবিটা তুলেছিল সে। এমন ছবি আরো কয়েকটা আছে সোহাইলার কাছে, সবকটাই লুকিয়ে তোলা। ছবিগুলো এক এক করে ডিলিট করে দিচ্ছে সে। যার সাথে সম্পর্কই থাকবে না তার স্মৃতি ধরে রেখে কোনো লাভ নেই। তানভীরের বাসার ল্যান্ডফোন বাজছে সেই কখন থেকে। নয়নের মন ভীষণ রকমের খারাপ। সে ঘরের ফার্নিচার মুছছে আনমনে। মাথায় শুধু সুহাইলার চলে যাওয়ার ব্যাপারটা ঘুরঘুর করছে। ফোনের শব্দেও তার ঘোর কাটল না। শেষমেশ তার মেয়ে নিতুর ধাক্কায় ঘোর কাটল। ও মা, শুনতেছ না? ফোন বাজতেছে, ধরো না কেন? ও দাঁড়া, দেখতেছি। রিসিভ করার পর ওপাশ থেকে তানভীরের আওয়াজ ভেসে আসলো এপাশে। এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? ঘরের সবাই কি হাওয়া হয়ে গিয়েছিলে নাকি? ভাই, খেয়াল করি নাই। সোহাইলা কোথায়? ওকে ডেকে আনো। ভাবি তো গেছে গিয়া। কোথায় গিয়েছে? বাপের বাড়ি। ও, আমি ফোন করেছিলাম ওকে বলার জন্য যে ঠিকভাবে চিটাগাং এসে পৌঁছেছি। ও তো চলে গেল, এখন কিভাবে জানাবো? আচ্ছা, সোহাইলার ফোন নাম্বার কি তুমি জানো? হায় আল্লাহ, কি কন ভাইজান? ভাবির লগে আপনার বিয়া হইছে 1.5 বছর, অথচ আপনি ওনার ফোন নাম্বারও জানেন না? নয়নের কথায় খানিকটা লজ্জা পেয়ে গেল তানভীর। ঠিকই তো, নিজের বইয়ের ফোন নাম্বারটা নাকি তার জানা নেই। কথার প্রসঙ্গ পাল্টে তানভীর বলল, আচ্ছা থাক, লাগবে না। কতক্ষণ পর সোহাইলা নিজেই ফোন করবে আমার খবর নিতে। বলেই ফোনটা কেটে দিল তানভীর। তানভীরের ভেতরে কেমন যেন খচখচ করছে। সোহাইলা তো কখনো তার কাছে না বলে বাবার বাড়ি যায় না। আজ ভোরে তানভীর বাসা থেকে বের হয়ে আসার সময়ও তো ওকে কিছু বলল না এই ব্যাপারে। হতে পারে কোনো জরুরি কাজ আছে, তাই এমন হুট করেই চলে গেছে। কাজ সেরেই বোধহয় চলে আসবে। ওদের দুজনের গল্পটা শুরু হয়েছিল আজ থেকে 1 বছর 8 মাস আগে। সোহাইলার বড় ফুপার বন্ধুর ছেলে তানভীর। ফুপাতো ভাইয়ের বিয়েতে বেশ হইহুল্লোড় করে বেড়াচ্ছে সোহাইলা আর তার ছোট বোন সাবা। ওরা 3 ভাই বোনই এক দেখাতেই যে কারোরই নজরে পড়ে যাওয়ার মতো সুন্দর। সেই দিনও ব্যতিক্রম হলো না। 2 বোন বিভিন্ন পোজ দিয়ে সেলফি তুলছে। তানভীরের বাবা ফরহাদ সাহেব বসে বসে 2 বোনকে দেখছেন। দুটো মেয়েই দেখতে একদম ফুটফুটে পরীর মতো। ছেলের জন্য এমন পাত্রী খুঁজছেন তিনি। কিন্তু ওনার নজরটা সোহাইলার দিকেই বেশি আটকেছে। সাবা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করেছেন একজন বয়স্ক লোক তাদের 2 বোনকে দেখছে। সে এতক্ষণ কিছুই বলেনি। সেলফি তোলার এক পর্যায়ে সাবা দেখল লোকটাও তাদের ফোনের স্ক্রিনেই তাকিয়ে আছে। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে লোকটাকে বলে উঠল, আঙ্কেল, আপনি কি আমাদের সাথে সেলফি তুলতে চাচ্ছেন? সাবার এমন প্রশ্ন সোহাইলা এবং ফারহাদ সাহেব দুজনেই হতভম্ব হয়ে গেল। সোহাইলা সাবার পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলল, এগুলো কোনো কথা? মুরব্বির সাথে এইভাবে কেউ কথা বলে? ও মা, আমি কি ওনাকে খারাপ কিছু বলেছি নাকি? ওনাকে সেই কখন থেকে দেখছি আমাদের সেলফি তোলা দেখছেন। ওনার আশেপাশে তাকিয়ে দেখলাম ওনার সাথে কেউ নেই। ভাবলাম ওনার সাথে ছবি তোলার কেউ নেই, তাই আমি অফার করলাম আমাদের সাথে ছবি তুলবে কিনা। আঙ্কেল, আপনি বলেন তো, আমি কি আপনাকে খারাপ কিছু বলেছি? না মামনি, তুমি একদমই কোনো খারাপ কথা বলনি। দেখেছিস সোহা, আঙ্কেল কিছুই মনে করেনি। তুই অহেতুক আমাকে পাবলিক প্লেসে বকাঝকা করছিস। আঙ্কেল, আমার বোনটা কিন্তু এমনই, হুটহাট অদ্ভুত কথাবার্তা বলে ফেলে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না, আমি কিছু মনে করিনি। মামুনি, তুমি একটু আমার সাথে বসো তো, তোমার সাথে কথা বলি।
সুহাইলা ফরহাদ সাহেবের পাশের চেয়ারে বসলো। সাবাও দৌড়ে গিয়ে ফরহাদ সাহেবের অন্য পাশে বসলো। তোমাদের নাম কি? আমি সুহাইলা, আর ও হচ্ছে সাবা। যার বিয়ে হচ্ছে সে তোমাদের কি হয়? আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। তোমরা সাজ্জাদের মেয়ে? জি। আপনি আব্বাকে চেনেন? চিনবো না আবার? তোমার ফুপার ছোটবেলার বন্ধু আমি। তোমার বাবাকে ভালো করেই চিনি, তবে অবশ্য প্রায় 20 বছর 22 বছর ধরে তোমার বাবার সাথে দেখা হয় না। এখন সামনে এসে দাঁড়ালে আমি ওকে চিনব কিনা সন্দেহ আছে। চলুন তাহলে আব্বার সাথে আপনার দেখা করিয়ে দেই। হুম, দেখা তো ওর সাথে করতেই হবে। ফরহাদ সাহেবের কথার মাঝেই কেমন যেন একটা বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছে সাবা। একরাশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, আপনার কি বিয়ের উপযুক্ত কোনো ছেলে আছে? আছে তো। ছেলের জন্য পাত্রী খুঁজছেন তাই না? হ্যাঁ, খুঁজছি। আমার বোনকে কি আপনার পছন্দ হয়েছে তাই না আঙ্কেল? তুমি তো দেখছি খুব ট্যালেন্ট। হুম, আমি অসম্ভব রকমের ট্যালেন্ট, এটা সবাই বলে। সোহাও ট্যালেন্ট। ও খুব ভালো মেয়ে। যে বাড়িতেই বউ হয়ে যাবে সেই বাড়ির লোকেদের কপাল খুলে যাবে। ওর মতো মেয়ে পাওয়া নাকি আজকাল সত্যি মানুষ হাজার খুঁজেও এমন মেয়ে পায় না। রূপে গুণে কোনো দিক থেকেই কম না আমার বোন। ফরহাদ সাহেব মুখ টিপে হাসলেন। সুহাইলা যেমন লজ্জা পাচ্ছিল তেমনি বিরক্তও হচ্ছে। কি শুরু করেছিস সাবা? তুই কি চুপ করবি? দেখ সোহা, তোর বিয়ে না হলে আব্বা আমাকেও ইমরানের সাথে বিয়ে দিবে না। তুই কর না বিয়ে, কে করেছে মানা? আব্বাকে আমি বলি রাজি করাই। হয়েছে, থামো তোমরা দুজন। বাচ্চাদের মতো আর কত ঝগড়া করবে? সোহাইলা চলো তোমার বাবার কাছে যাই। সোহাইলা ফরহাদ সাহেবের সাথে ওর বাবার সাথে দেখা করিয়েই সেখান থেকে সরে আসলো। দূর থেকে দেখছে ফরহাদ সাহেব বেশ হেসে হেসে তার মা বাবার সাথে কথা বলছে। পরের দিন সকালে নাস্তা খাওয়ার সময় সোহাইলার বাবা 3 ছেলে মেয়ের উদ্দেশ্যে বললেন, সোহার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। পাত্র তোর ফুপার বন্ধুর ছেলে। প্রস্তাব কে দিয়েছে আব্বা? গতকাল ছেলের বাবা আমাকে আর তোর আম্মাকে সোহার জন্য প্রস্তাব দিয়েছে। আজ ভোরে আবার তোর ফুপা ফোন করেছিল বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তোর ফুপা ফুপু দুজনেই খুব জোর দিচ্ছে এখানে বিয়ে দেওয়ার জন্য। ছেলে কি করে আব্বা? বাবার ব্যবসা দেখাশোনা করে। কিসের ব্যবসা? ফরহাদ ভাইয়ের 2টা গার্মেন্টস আছে। ছেলেরা তো অনেক টাকা পয়সাওয়ালা। হুম, বনশ্রীতে ডুপ্লেক্স বাড়ি আছে ছেলেদের। উত্তরার দিকে 3-4টা জমি আছে। গ্রামে তো সম্পত্তির কোনো হিসাব নেই। ছেলে বিদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে। আব্বা একটা কথা বলি, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক। আপনার ছোটখাটো একটা বেকারির দোকান আছে, আর আমি মাসে 30,000 টাকা বেতনের চাকরি করি। আপনার আর আমার কামাই মিলিয়ে মাস শেষে 50-60 হাজার টাকা হয়। আর ছেলের প্রতি মাসে কামাই হচ্ছে কয়েক কোটি টাকা। কোটি টাকার সাথে কি আর হাজার টাকা মিল হয়? তাছাড়া ছেলের হচ্ছে বনশ্রীতে ডুপ্লেক্স বাড়ি, আর আমার দাদার তৈরি করে যাওয়া এই দোতলা বাড়িটাতে থাকি। তাও এত দিনের পুরানো। অত বড় লোকের কাছে আমাদের বাড়িটা ভাঙাচোরা মনে হবে না? প্রস্তাব তো আমি দেইনি, ছেলের বাবাই দিয়েছে। তোর ফুপু ছেলের বাবাকে আমার অবস্থা খুলে বলেছে। সব জেনেও ছেলের বাবা সোহাকে বউ করার জন্য পাগল হয়ে আছে। ছেলের বয়স কত? এই 33 বছর। বাবার মুখে পাত্রের বয়স শুনে খাওয়া বাদ দিয়ে বাবার দিকে হা করে তাকিয়ে আছে সাদমান। আব্বা, সোয়ার মাত্র 20 বছর বয়স, আর ছেলের 33। 13 বছরের পার্থক্য, বুঝতে পারছেন ব্যাপারটা? ছেলে আমার চেয়েও 6 বছরের বড়। সমস্যা কোথায়? পুরো একটা জেনারেশন গ্যাপ আব্বা। আর আপনি বলছেন সমস্যা কোথায়? সাদি, তোমার আম্মার সাথে আমার 18 বছরের পার্থক্য। আমরা কি সম্পর্ক করছি না? আপনাদের সময়ের কথা ছিল ভিন্ন। আজকাল এত পার্থক্যে বিয়ে হয় নাকি? তাছাড়া সোহার নিজেরও তো একটা মতামত আছে। সোহাইলা এতক্ষণ কোনো কথা বলেনি। সাদমানের কথা শুনে বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বা, বয়স নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওনারা এত টাকা পয়সার মালিক, আমাদের সাথে তো ওনাদের স্ট্যাটাস ম্যাচ হয় না। শোনো, এসব স্ট্যাটাস নিয়ে কথা শোনায় শাশুড়ি আর ননদরা। ওই বাড়িতে শুধু তানভীর আর ওর বাবা থাকে, আর কয়েকজন কাজের লোক দারোয়ান আছে। ওর মা নেই, আর কোনো ভাই বোনও নেই। সংসারে কোনো ঝামেলাও পোহাতে হবে না তাকে।
আর ছেলেকে আমি ছোট থাকতেই দেখছিলাম, বেশ ভদ্রও ছিল। ওর বাবাও খুব ভালো মানুষ। তোর ফুপা তো বলেছে ছেলে নাকি হীরার টুকরা। ছেলে সম্পর্কে কি খোঁজ নিব? না, খোঁজ নিয়ে কি করবি? তোর ফুপা ফুপু তো আর মিথ্যা বলবে না। ফরহাদ ভাই আসবে ঘন্টাখানেক পর, তোর ফুপা ফুপুও আসবে। উনি আজই পাকা করা কথা বলতে চাচ্ছেন। এত জলদি? বিয়ে শাদির বিষয়ে এত তাড়াহুড়ো করছেন কেন? আমি না, ছেলের বাবা করতে চাচ্ছে। ফরহাদ ভাই খুব অসুস্থ থাকেন, তাই উনি চাচ্ছেন ছেলের বিয়েটা জলদি সেরে ফেলতে। তানভীরের মা বোন নেই, শুধু বাবাই আছে। উনি চলে গেলে তো তানভীরের আর কেউ থাকবে না। আচ্ছা, ছেলের মা মারা গেছে কিভাবে? মারা যাননি, তানভীরের মা অন্য লোকের হাত ধরে চলে গেছে যখন তানভীর 12 বছরের। ও, দেখেন কি হয়। আঙ্কেল আসুক বাসায় আগে। আজ তো অফিস ছুটি, আমি ঘরেই আছি। ছেলেও তো বোধহয় আসবে। বোধহয় আসবে। ছেলে আর সোহা একসাথে কথা বলুক, ওদেরও তো পছন্দের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তা তো আছেই। সাবা বেশ উৎফুল্ল কণ্ঠে সুহাইলাকে বলল, চল তোকে সাজাই, পাত্র চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। 2 ঘন্টা পর বাসায় কলিং বেল বাজলো। সাদমান গেট খুলেই প্রথমে পাত্রকে খোঁজা শুরু করেছে, কিন্তু পাত্রকে দেখা যাচ্ছে না। কিরে, কাকে খুঁজছিস? ঘরে ঢুকতে দিবি না? ও ফুপু, আসো ভেতরে আসো। সবাই ঘরে ঢুকেছে। ফুপাতো ভাই বোনগুলোও সাথে এসেছে। ড্রাইভার মিষ্টির প্যাকেটগুলো ঘরে নিয়ে ঢুকছে। যাক, এতক্ষণে পাত্রকে খুঁজে পাওয়া গেল। ড্রাইভারের পেছনে পেছনে সে আসছে। সাদমান পা থেকে মাথা পর্যন্ত ছেলেকে নিংড়ে নিংড়ে দেখছে। আকাশি রঙা একটা ফুল হাতা শার্ট আর জিন্স পরে এসেছে। খুব সাধারণ এসেছে, কিন্তু ছেলেটাকে দেখতে বেশি ক্লাসি মনে হচ্ছে। গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা, যথেষ্ট লম্বাটে, আর 5 ফিট 11 হবে, অথবা 6 ফিট হতেও পারে। ছেলেটাকে বেশ পছন্দ হয়েছে সাদমানের, তবে ছেলের সাথে সে কিছুক্ষণ কথা বলতে চায়, তার মন মানসিকতা সম্পর্কে জানতে চায়। শুধু বাহির দেখে তো আর বোন বিয়ে দেওয়া যাবে না, ছেলের ভেতর সম্পর্কেও তো জানতে হবে। ছেলের সাথে সুহাইলার বাবা মা কথা বলেছে, সাথে তানভীরের বাবাও সেটা বলেছেন। তানভীরের বাবা বেশ রসিক মানুষ, কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে, কিন্তু তানভীরকে তেমন হাসি খুশি দেখা যাচ্ছে না। সে ঘরের এদিক সেদিক ঘাড় ঘুরিয়ে দেখছে। সাদমান মোটামুটি আন্দাজ করতে পারছে যে পাত্রের তাদের এই পুরানো আমলের বাড়ি পছন্দ হয়নি, তবে তার ধারণা ভুলও হতে পারে। খানিকটা দ্বিধা দ্বন্দ্বে আছে সাদমান। সাদমানকে তার মা ডেকে বলল, সোহার ঘরে যে বল যে ওইখানে ওকে আসতে। সাদমান সোহার ঘরে ঢুকতেই দেখে সাবা আর সোহাইলা পর্দার আড়াল থেকে উকি ঝুঁকি মারছে। ওকে দেখা মাত্রই সাবা বলল, সাদি, তুই ছেলেকে দেখেছিস? হুম। কেমন রে ছেলেটা? আমার তো ভালোই লাগলো, সোহার সাথে বেশ মানাবে। আর ছেলের বয়স অতটাও বোঝা যায় না। সাদি, তুই ছেলের সাথে কথা বলেছিস? না রে সোহা, এখনো বলিনি। আব্বা মা কথা বলছে ছেলের সাথে। আচ্ছা, বাহিরে চল, আম্মা তোকে ডাকছে। সোহাইলাকে সবার সামনে নিয়ে যাওয়ার ঠিক 5 মিনিটের মাথায় কোনো এক ক্লায়েন্টের ফোন আসলো তানভীরের ফোনে। কলটা কেটেই সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে এলো তানভীর। তানভীরের এমন আচরণ সাদমানের ঠিক পছন্দ হলো না। এটা কেমন আচরণ? মেয়েকে ঠিকমতো না দেখেই পাত্র চলে গেল। এত ব্যস্ততা নিয়ে কে আসতে বলেছে তাকে? তানভীরের বাবাও লজ্জা পেয়ে গেলেন ছেলের এমন কাণ্ডে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছেলের প্রচণ্ড ব্যস্ততাকে অজুহাত দেখালেন। ঘরের সবাই মেনে নিলেও সাদমানের মনে খোঁচাখুচি চলছেই। সামনের মাসের 13 তারিখই বিয়ে ঠিক করা হয়েছে। গুনে গুনে মাত্র 21 দিন সময়। বলতে গেলে ফরহাদ সাহেব আর সোহাইলার ফুপার জোরাজুরিতেই বিয়েটা এত জলদি ঠিক করা হয়েছে। সাদমান বাদ সাধতে চেয়েছিল, কিন্তু ফুপু আর মায়ের ইশারাতে চুপ মেরে গেছে সাদমান। সোহাইলার মনেও কেমন যেন লাগছে, ব্যাপারটা কেমন হয়ে গেল না। লোকটা তো তার ভালো লাগা মন্দ লাগা কিছুই জানালো না, অথচ ওনার বাবা বিয়ে ঠিক করে ফেললেন। রাতে সাদমান আর তার বাবা বসে বসে লিস্ট করছে কাকে দাওয়াত করবে আর কত টাকা খরচ পড়বে। লিস্ট করার এক পর্যায়ে সাদমান বলল, আব্বা, আমরা কি খুব তাড়াহুড়ো করে ফেলছি না? কিসের তাড়াহুড়ো? আরো কিছুদিন সময় নিয়ে যাচাই করলে ভালো হতো না? তোর কি ছেলে পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু ছেলেকে তো কিছুই জিজ্ঞাসা করতে পারলাম না।
তাছাড়া সোহার সাথেও তো কোনো কথা বলল না। সোহার দিকে আমি ছেলেকে ঠিকমতো তাকাতেও পারিনি। আর তার উপরে আমাদের স্ট্যাটাসের বিশাল ফারাক নিয়ে মনের মধ্যে খসখস তো চলছেই। বাজে চিন্তা যত করবি ততই মন অশান্ত হবে। সবকিছু ভালোভাবে দেখার চেষ্টা কর সাদি। কি জানি আব্বা, বাজে চিন্তা করছি নাকি ঠিক চিন্তা করছি, সেটা মহান আল্লাহই ভালো জানেন। আল্লাহর উপরে ভরসা রাখ সাদি, তোর বোন সুখী হবে তুই দেখিস। সোহাইলার মা ফোনে কথা বলছে তার বোনের সাথে, আর সোহাইলার সাবা নিজেদের রুমে শুয়ে আছে, গল্প করছে। সোহা, তুই অহেতুক চিন্তা করছিস। ছেলে কথা বলেনি তো কি হয়েছে, দিন তো আর চলে যায়নি, এখনো 21 দিন বাকি আছে। দেখবি কাল পরশু দুলাভাই ঠিকই তোকে ফোন করবে। লোকের মনে কি চলছে আল্লাহ মালুম। জানিস, তুই চলে যাবি মনে হলেই খুব কষ্ট লাগছে। আর তোকে ছাড়া কিভাবে থাকবো। তুই তো এতদিন লাফিয়েছিস আমার বিয়েটা যেন জলদি হয়ে যায়। তখন তো আর বুঝিনি তোর বিয়ে ঠিক হয়ে গেলে এতটা কষ্ট পাবো। আমার তো পুরো বাসায় খালি হয়ে যাবে। তুই যাবি সেখানে, আমার বাসায় ঘুরে আসবি কিছুদিন। তা ঠিক বলেছিস। আমার এখন বেড়ানোর একটা জায়গা হবে। একদিন দুদিন করে দেখতে দেখতে 21 দিন চলে গেছে। আজ রাতে সোহাইলার বিয়ে। এই 21 দিনে তানভীর একবারের জন্যেও সোহাইলার সাথে কথা বলার চেষ্টা করেনি। সোহাইলার বারবার একই কথা মনে হচ্ছে যে তানভীর বিয়েতে রাজি না। সাদমান আর বাবাকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। কথাটা শুধুমাত্র সাবা আর সোহাইলা আর তাদের মায়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বাবা ভাইকে কিছু না জানানোর সিদ্ধান্তটাও মায়েরই। তার ধারণা মতে ছেলে বড় ব্যবসায়ী, হতে পারে ব্যস্ত আছে, তাই যোগাযোগ করতে পারছে না। তাছাড়া এত বড়লোক ছেলেকে তো আর যাই হোক জোর করে বিয়ে করানো সম্ভব না। বিয়েতে ছেলের মত আছে, তাই তো বিয়ের কথা পাকা করেছে তানভীরের বাবা। সোহাইলার মা মিতা মেয়েকে এই কথাগুলোই বলে বুঝিয়ে যাচ্ছেন বিগত 15 দিন যাবৎ। তিনি মেয়েকে বোঝাচ্ছেন, কিন্তু ওনার মনে ঠিকই খচখচ চলছে এই ব্যাপারটা নিয়ে। তিনি বেশ চিন্তায় আছেন, কিন্তু মুখে সেটা প্রকাশ করতে পারছেন না। সোহাইলা মুখ গোমড়া করে বসে আছে জানালার ধারে। তার মা পেছন থেকে কাঁধে হাত রেখে বলল, দেরি হয়ে যাচ্ছে তো, পার্লারে যাবি না? আম্মা, উনি তো এখনো আমাকে ফোন করলো না। তুই কি রে, সেই কবে থেকে ফোন করলো না বলেই যাচ্ছিস। আর তো কয়েক ঘন্টাই আছে, এরপর মন খুলে তানভীরের সাথে কথা বলিস। আম্মা, আমি তো সেটা বোঝাইনি, আমি বোঝাতে চেয়েছি। হয়েছে, আর বোঝাবুঝি করে লাভ নেই। সাবা রেডি হয়ে বসে আছে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, কাপড়টা পাল্টে পার্লারে চলে যা। রুম থেকে উনি বেরিয়ে আসার সময় সোহাইলা বলল, আম্মা, উনি যদি আমাকে মেনে না নেয় তাহলে? যদি বিয়ের রাতেই বলে তোমাকে আমার পছন্দ হয়নি? মগের মূল্য পেয়েছে নাকি? পছন্দ হয়নি, পছন্দ না হলে বিয়ে করবে কেন? এই দেখ সোহা, এসব উল্টাপাল্টা কথা বলে আমার মাথা খারাপ করিস না তো। এমনিতেও তোকে নিয়ে অনেক চিন্তায় আছি। কি চিন্তা আম্মা? কিছু না, তুই গিয়ে কাপড় পাল্টা। আর শোন, যদি তানভীরের কথা বা আচরণের এমন কিছু বুঝিস যে ও তোকে মেনে নিতে চাচ্ছে না, তাহলে কিন্তু তুই একদম ভেঙে পড়বি না। শক্ত হাতে নিজের স্বামীর সংসারের হাল ধরবি। একটা কথা স্মরণে রাখবি, তুই ওর প্রেমিকা না, তুই ওর বিয়ে করা বউ। নিজের জায়গায় নিজে দখল করে নিবি। ওর মন কিভাবে জয় করবি সেটা তোর ব্যাপার। ও যতই দূরে সরতে চাক না কেন, ওর পেছনে সবসময় লেগে থাকবি। ছেলে মানুষের মন কতক্ষণ তোকে দূরে সরিয়ে রাখবে বলতো? কিন্তু আম্মা, আর কোনো কথা না সোহা, প্লিজ আমাকে ঠান্ডা মাথায় থাকতে দে। সোহার মা আর এক সেকেন্ডও দাঁড়ালেন না। মেয়ের রুম থেকে বেরিয়ে এসেছেন তিনি। কি করবেন খুঁজে পাচ্ছেন না। সাদমান অথবা তার স্বামীর সাথে একবার এই ব্যাপারটা বলে দেখবেন। আশেপাশের চেয়ে একবার তো দেখা ভালো। কত মেহমান এসেছে বাসায়, সবাই জানাজানি হয়ে গেছে সুহাইলা আজ বিয়ে। সাদমান যদি এইসব জানে তাহলে নিশ্চিত কোনো না কোনো প্যাচ লাগাবে। বিয়েটাই তো সে হতে দিবে না। না না, এখন বিয়ে ভাঙাও সম্ভব না। এর চেয়ে মুখে কুলুপ এঁটে রাখাই শ্রেয়। রাত 8:30 বাজে। বরযাত্রী কমিউনিটি সেন্টারে এসে বসে আছে আধা ঘন্টা আগেই, কিন্তু বরের আসার কোনো খবর নেই।
সাদমান বারবার ফরহাদ সাহেবকে একই কথা জিজ্ঞাসা করছে, তানভীর ভাই কোথায়? ফরহাদ সাহেব প্রতিবারই একই উত্তর দিচ্ছেন, বাবা ও আসছে, একটু অপেক্ষা করো। সাদমানকে খুব চিন্তিত দেখাচ্ছে। ইতিমধ্যে সেখানে তানভীরের দেরি করে আসা নিয়ে একেবারে কানা ঘোষা শুরু হয়ে গেছে। সোহাইলার মা বাবাকে আত্মীয়রা বারবার জিজ্ঞাসা করছে বর কোথায়। 1 ঘন্টা অতিক্রম হবার পর সাদমান ফরহাদ সাহেবকে জিজ্ঞাসা করে ফেলল, আঙ্কেল, আপনার ছেলে কি বিয়েতে রাজি না? ফরহাদ সাহেব পেছনে দাঁড়িয়ে থাকা একজন ছেলেকে বলে উঠল, কি বলো এইসব? তানভীর রাজি হবে না কেন? সে অবশ্যই রাজি বিয়েতে। আপনি তানভীর ভাইয়ের কি হন? আমি ওর বেস্ট ফ্রেন্ড ফাহিম। বলতে গেলে আমি ওর ভাই। ওর পেটের সমস্ত খবর আমি জানি। তুমি নিশ্চিন্তে থাকো প্লিজ। লোকজন বিভিন্ন কথা শুরু করেছে। সবাই চলে এসেছে, শুধু পাত্র ছাড়া। ব্যাপারটা কেমন দেখাচ্ছে না? আসলে ও গতকাল রাতে চিটাগাঙে গিয়েছিল। কাজ শেষ করে আসতে লেট হয়ে গিয়েছে। তার উপরে ফ্লাইট টাইমও ঢিলে হয়েছে। ও ঢাকা এয়ারপোর্টে নেমেই আমাদেরকে জানিয়েছে আমরা যেন বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ও জাস্ট বাসা থেকে কাপড়টা পাল্টেই চলে আসবে। রাত পোহালেই ওনার বিয়ে, আর উনি কিনা বিয়ে বাদ দিয়ে আগের দিন চিটাগাং চলে গেলেন। এটা কেমন কথা হয়ে গেল না ভাইয়া? তানভীর একটু কাজ পাগলা মানুষ তো, এই জন্য এমন হয়ে গেছে। তাই বলে কি নিজের বিয়ের দিনটাও উনি? ওই তো তানভীর চলে এসেছে। সাদমান ঘাড় ঘুরিয়ে জামাই এসে পড়েছে এটা দেখে। সুহাইলার ছোট ভাই বোন বান্ধবীরা সবাই মিলে গেট আটকেছে তানভীরকে। তানভীরের বন্ধুরাও দৌড়ে যে তানভীরের সাথে দাঁড়ালো। তুমুল চেঁচামেচি হচ্ছে গেইটে। তানভীরের মেজাজ ভয়ানক রকম বিগড়ে যাচ্ছে। এমনিতেই তার মাথা ঝিমঝিম করছে, হালকা জ্বর আছে গায়ে, তার উপরে আবার এই চেঁচামেচি। সব মিলিয়ে তানভীরের বিরক্তিকরের পরিমাণ যেন তুঙ্গে উঠেছে। ফাহিমের কানের কাছে মুখ নিয়ে বলল, আমার অসহ্য লাগছে ফাহিম, এদেরকে টাকা দিয়ে বিদায় কর শিগগিরই। যা চাচ্ছে তাই দিয়ে দে। সবাই মজা করছে, একটু করুক না। তুই কি চাস, আমি চলে যাই এখান থেকে? আচ্ছা, টাকা বের কর, আমি দিচ্ছি। ফাহিমের হাতে টাকাটা গুজে দিল তানভীর। ফাহিম সবার দিকে টাকাটা বাড়াতেই অন্যান্য বন্ধুরা তাকে বকা শুরু করে দিল। ফাহিমের বউ নিশাত ফাহিমকে বলল, এটা কি করলে ফাহিম? কত মজা হচ্ছিল। হয়েছে, আর মজা করতে হবে না। তানভীরের মুখ দেখছো না কিভাবে ক্ষেপে আছে? কখন আবার বিয়ে রেখে চলে যায় তার কোনো ঠিক নেই। উনি এমন করছেন কেন? বিয়ে করার ইচ্ছা না থাকলে উনি বিয়ের জন্য হ্যাঁ বলল কেন? এসব ঢং দেখলে গা জ্বলে যায় একদম। তানভীর আবার ফাহিমের কানে কানে বলে উঠল, তোদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? হ্যাঁ, জলদি বিয়ের পর্ব শেষ করতে বল। আমার এখানে একদম ভালো লাগছে না। বিয়েটা সেরেই আমি চলে যাব। কেমন কম দামি কমিউনিটি সেন্টার ভাড়া করেছে। এখানে আমার কত বন্ধু বান্ধব এসেছে। সবাই কি বলবে ভেবে দেখতো। কাল সকালে কানা ঘোষা শুরু হবে তানভীরের শ্বশুরবাড়ির স্ট্যাটাস তেমন ভালো না। এমন মানুষের সাথে মেশার প্রয়োজনটা যে কি কিনা তোকে তোর স্ট্যাটাস দেখে বিবেচনা করবে। তাছাড়া তুই যেভাবে কথা বলছিস সেটা কিন্তু তোর বউ আর তার বাড়ির লোকেদেরকে অপমান করা হচ্ছে। ওনারা এখন তোর আপন জন। ওনাদের নিয়ে এভাবে বলাটা কিন্তু ঠিক হচ্ছে না তানভীর। রাখ তোর বউ। আমি এসব বউটো মানি না। বাবা আর তোর চাপাচাপিতেই বিয়েটা রাখতে রাজি হয়েছি, আর নয়তো বিয়ে করতাম নাকি আমি? তার উপরে আবার এমন মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েকে। ফরহাদ সাহেবের পাশে ড্রাইভার রফিক এসে দাঁড়ালো। ফরহাদ সাহেব চোখের ইশারা দিয়ে ড্রাইভার রফিককে পাশে বসতে বলেন। এত দেরি করেছো কেন? ছোট বাবা আপনাদের মিথ্যা বলেছে স্যার। ও বাসার কাছাকাছি একটা গাড়ি দাঁড় করিয়ে আপনাদেরকে বলেছে সে মাত্রই এয়ারপোর্টে এসে পৌঁছেছে। আপনারা সবাই বের হওয়ার পরপরই গাড়ি নিয়ে বাসায় যেতে বলল। এরপর কোনো মতে গায়ের শার্টটা খুলে বিছানায় শুয়েছিল কতক্ষণ। আর আসতেই চাচ্ছিল না, অনেকটা জোর করেই নিয়ে এসেছি। এই ছেলের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি রফিক। স্যার, এই মেয়েটাকে ছোট বাবার জীবনে এনে কোনো ভুল করছেন না তো? ছোট বাবা যদি ওকে মেনে না নেয়, মানতে বাধ্য হবে সে। সুহাইলাকে আমি বুঝে শুনেই পছন্দ করেছি। ওর জায়গা ও ঠিক দখল করে নেবে। ছোট বাবার জ্বর এসেছে সন্ধ্যায়। বিয়েটা দ্রুত সেরে নেন স্যার। জানেনই তো জ্বর আসলে ছেলেটা সব কিছুতেই কেমন যেন খিটখিট করে।
এত লোকের মাঝে কখন আবার কার সাথে। হ্যাঁ হ্যাঁ, এখনই সোহাইলার বাবাকে বলছি কথাটা। বিয়ে শেষ হয়েছে আধা ঘন্টা আগে। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। সোহাইলা এখনো পর্যন্ত তানভীরের দিকে 3বার আর চোখে তাকিয়েছে, কিন্তু তানভীর এখনো একবারের জন্যেও সোহাইলাকে দেখেনি। সোহাইলার বান্ধবীরা আর সাবা অনেকক্ষণ ধরে তানভীরকে খোঁচাচ্ছে, কিন্তু তানভীর কোনো উত্তরই দিচ্ছে না। সোহাইলার বাবাকে ফরহাদ সাহেব বললেন, সাজ্জাদ, মেয়েকে এবার বিদায় দাও। মাত্রই তো বিয়ে শেষ হলো, জামাইকে তো এখনো খাওয়ানোই হয়নি, আর আপনি বলছেন এখনই বিদায় দিতে? আমার ছেলেটা অসুস্থ, তাই বলছি আর কি। সাদমান পাশেই দাঁড়ানো ছিল। এই কথাটা তার পছন্দ হলো না। সেই প্রথম দিন থেকে লক্ষ্য করছে সে এইরকমই করছে। দেখতে এলো যেদিন, সেই দিনও চলে গেল। আজ তার বিয়ে, অথচ গতকাল রাতে সে চলে গেল চিটাগাং। আজ এখানে আসতেও এত লেট করেছে, এখন আবার বলছে নাকি না খেয়েই চলে যাবে। ছেলে অসুস্থ তাই? সাদমানের মোটামুটি মেজাজটা খারাপ হচ্ছে। এত সমস্যা কেন এই ছেলের মধ্যে? অসুস্থতার ব্যাপারটা সাদমানের কাছে কেমন যেন লাগছে। তাই সে সোজা স্টেজে চলে গেল দেখার জন্য আসলে ঘটনাটা কতটুকু সত্য। স্টেজে উঠেই সে তানভীরের কপালে হাত দিয়ে দেখল সত্যি তানভীরের গায়ে জ্বর। এভাবে কোনো কিছু না বলেই হুট করে তানভীরের কপালে হাত দেওয়াটা একদমই পছন্দ হয়নি তার। তবুও সে তার অপছন্দটুকু চেহারায় প্রকাশ হতে দেয়নি। তার মাথায় এইটুকু জ্ঞান অন্তত আছে যে এই বিয়ে বাড়িতে কোনো ঝামেলা করাটা মোটেও শোভনীয় হবে না। ভাইয়া, আপনার জ্বর কখন এসেছে? দুপুর থেকে খারাপ লাগছিল, সন্ধ্যার দিকে জ্বর এসেছে। আমি আপনার জন্য মেডিসিন নিয়ে আসছি। ওয়েট, সাদমান, তোমার নাম সাদমান তো? হ্যাঁ, সেদিন পরিচয় করিয়েছিল তোমার বাবা। অনেক দিন হয়েছে তো, তাই নামটা আফসা খেয়াল আছে। তোমাকে ঔষধ আনতে হবে না, আমি বাসায় যেয়ে মেডিসিন খেয়ে নিব। আপনার বডি টেম্পারেচার তো খুব বেশি বেড়ে গেছে, বাসায় যাওয়া পর্যন্ত ওয়েট করাটা কি ঠিক হবে? সেটা কোনো ব্যাপার না, বাসায় যেয়ে প্যারাসিটামল খেয়ে ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। সাদমান তানভীরের চেহারা দেখেই বুঝতে পারছে এখানে অসুস্থ শরীরে বসে থাকতে তার কষ্ট হচ্ছে। সাদমান তার বাবাকে বলবে, আব্বা, তানভীর ভাইয়ের সত্যি জ্বর এসেছে। ওনার এই অসুস্থ শরীর নিয়ে এত মানুষের ভিড়ে বসে থাকতে কষ্ট হচ্ছে। ভালো হবে সুহাকে এখনই বিদায় দেই। ভাইয়া বাসায় যেয়ে রেস্ট করুক বরং। ঠিক আছে, তোর আম্মাকে ডেকে আন, গিয়ে বল যে সুহাকে এখনই বিদায় দিব। সাদমান তার মা, খালা, ফুপু সবাইকে নিয়ে আসলো সুহাইলাকে বিদায় দেওয়ার জন্য। সাবা সুহাইলাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। সোহার মা, বাবা, সাদমান সবাই কাঁদছে। তানভীরের ওদের কান্না দেখে হাসি পাচ্ছে। মানুষ পারেও বটে, এত কষ্ট লাগলে বিয়ে দেওয়ার দরকারটা কি? সুহাইলার বাবা তানভীরের হাতের ওপরে সুহাইলার হাতটা রেখে বলল, বাবা, আমার সম্পদ তোমার হাতে তুলে দিলাম। ওকে কোনো কষ্ট দিও না বাবা, বহু যত্নে আমি আমার মেয়েকে বড় করেছি। তানভীরের মুখের দিকে সাজ্জাদ সাহেব তাকিয়ে আছেন উত্তর পাওয়ার অপেক্ষায়। সে কিছুই বলছে না, মাথা নিচু করে তাকিয়ে আছে। ছেলে উত্তর দিচ্ছে না, তাই ফরহাদ সাহেব নিজেই বলেন, তুমি নিশ্চিন্তে থাকো সাজ্জাদ, তোমার মেয়ে আমার বাড়িতে ভালো থাকবে। কিছুক্ষণ আগে ফাহিমের বউ সোহাইলাকে তানভীরের রুমে দিয়ে গেছে। রুমটা খুব সুন্দর করে সাজানো, অনেক বড়ও বটে। সোহাইলার কাছে রুমটাকে ফুটবল খেলার মাঠ বলে মনে হচ্ছে। পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছে সোহাইলা। ঘরের প্রতিটা ফার্নিচার, দেওয়ালের রং, সবকিছুতেই রুচির ছাপ প্রকাশ পাচ্ছে। এগুলো কি সব তানভীরের পছন্দে করা, নাকি কোনো ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করা? এগুলো বুঝতে পারছে না। রুমের দক্ষিণ পাশটাতে থাই গ্লাসের দরজা দেখা যাচ্ছে। গ্লাসটা আটকানো, ওপাশে কি বোধহয় বারান্দা আছে। সোহাইলা গ্লাস খুলে দাঁড়াতেই দমকা হাওয়া ওর গায়ে এসে লাগলো। অবাক চোখে দেখছে সে, এত সুন্দর বারান্দা। বারান্দা বললে ভুল হবে, এটাকে একটা ছাদ বলা চলে। মাঝারি রকমের একটা ছাদ। ছাদের চারপাশটা জুড়ে কত ধরনের ফুলের গাছ। বেতের সোফা আর টি টেবিলের মাঝখানে সাজানো। বেডরুমের চেয়ে এই জায়গাটা তো আরো অনেক বেশি সুন্দর। ওপরে খোলা আকাশ, তারা মিটিমিটি করে জ্বলছে। সোফায় বসে তারাগুলো দেখছে সুহাইলা। সেই সাথে মাতাল করা বাতাস গায়ে দোলা দিয়ে যাচ্ছে। ভালোই হলো, ওনার সাথে এখানে বসে মন খুলে গল্প করা যাবে।
কষ্ট করে প্রেম করার জন্য পার্কে যেতে হবে না। এই জায়গাটা পার্কের চেয়েও আরো বেশি সুন্দর। আচ্ছা, উনি কোথায়? কতক্ষণ হয়ে গেছে, উনি তো এখনো এলো না। ওনার জ্বরের কি অবস্থা সেটাও তো জানা যায়নি। আচ্ছা, উনি কি ওষুধ খেয়েছে? সে কি একবার বাইরে যেয়ে দেখে আসবে লোকটা কোথায়? না না, সে তো এখন নতুন বউ, এভাবে ড্যাং ড্যাং করে ঘরের বাইরে যাওয়াটা ঠিক হবে না। এসব ভাবতে ভাবতেই দরজা খোলার আওয়াজ পেল সোহা। তানভীর এসেছে। সোহাইলার কাছে কেমন যেন লাগছে। তানভীরের সাথে তো আগে কখনো কথা হয়নি, আজ প্রথম তার সাথে সোহার কথা হবে, তাও আবার এই মধ্যরাতে বদ্ধ করে আবদ্ধ হয়ে। লজ্জা উৎকণ্ঠা দুটোই জেঁকে ধরেছে সোহাকে। মা বলছিল তানভীরকে দেখা মাত্রই সালাম দিতে। সে এগিয়ে এসে তানভীরকে সালাম দিল। খুব আস্তে সালামের উত্তর নিল তানভীর। উত্তরটা সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, সোহাইলার দিকে তাকিয়ে না। শেরওয়ানির বোতামটা খুলতে খুলতে সোহাইলাকে তানভীর জিজ্ঞাসা করলো, বিয়েতে যে জিনিসগুলো এই বাড়ি থেকে তোমাকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে এসেছো, নাকি বাপের বাড়ি রেখে এসেছো? জি না, সব নিয়ে এসেছি। 3টা লাগেজ পাঠিয়েছিলেন আপনারা, যেভাবে পাঠিয়েছিলেন সেভাবেই নিয়ে এসেছি। খুলেও দেখেনি লাগেজে কি আছে। লাগেজ থেকে নাইটিটা বের করো। জি। নাইটি চেনো নাকি? জীবনে নামও শোনোনি? জি চিনি। কোন লাগেজে আছে সেটা জানি না। তোমার নাইটি কি এখন আমি খুঁজে দেবো নাকি? জানো না, খুঁজে বের করো। বাথরুমে যাও, এসব শাড়ি জুয়েলারি সব খোলো, ভালোভাবে শাওয়ার নিয়ে নাইটিটা পরে আসো। আমি বাইরে একটা ক্লায়েন্টের সাথে ভিডিও চ্যাটে এখন মিটিং করব। আমার মিটিং শেষ হওয়ার আগে তোমাকে এসে রেডি দেখতে চাই। সোহাইলার কাছে প্রস্তাবটা কেমন যেন লাগছে। লোকটা তো কিছুক্ষণ বসে ওর সাথে কথা বললেও পারতো, এরপর না হয় শরীরের অধিকারটা চাইতে পারতো, কিন্তু তেমন কিছুই হলো না। আচ্ছা, বাসরাতের সংজ্ঞাটাই কি এমন? স্বামী আসবে, কথা নেই বার্তা নেই, হুট করে এসে নিজের অধিকার দাবি করবে? পাশের মানুষটার মতামত ইচ্ছা জানার কোনো প্রয়োজন নেই? কি জানি, সোহাইলার এই ব্যাপারে বিস্তারিত ধারণা নেই। বান্ধবী বা কাজিনদের বাসর রাতের গল্প শুনেছে সে, কিন্তু প্রতিটা গল্পের শুরুটা ছিল স্বামী ঘরে এসে বউয়ের হাত ধরে গল্প করে কিছুটা সময় কাটায়। কিন্তু ওর গল্পে এমন কিছুই নেই। হতে পারে তানভীরের অন্য 10টা মানুষের মতো না, সে অন্যদের চেয়ে ভিন্ন, তাই তার বাসর শুরুর ধারণাটা একেবারে অন্যরকম। প্রথম লাগেজটা খুলে নাইটির সন্ধান পায়নি সোহাইলা। দ্বিতীয় লাগেজে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাওয়া গেল। বাথরুমে ঢোকার আগে তানভীরের দিকে একবার তাকালো সোহাইলা। সে ল্যাপটপের সামনে বসে আছে কিছুটা সময়, কিছু একটা করছে। গুটিসুটি হয়ে বাথরুম থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে সোহাইলা। নাইট ড্রেসটা সাইজে একটু বেশিই ছোট। এত ছোট পোশাকে সোহাইলা অভ্যস্ত নয়। বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে খাটো ড্রেসটাকে টেনে টুনে লম্বা বানানোর চেষ্টায় আছে সোহাইলা। তানভীর খাটে হালকা হেলান দিয়ে পায়ের ওপরে ল্যাপটপ রেখে তার কোনো ক্লায়েন্টের সাথে ইংলিশে বকবক করছে। সে এখনো সোহাইলাকে খেয়াল করেনি। সোহাইলা ব্যাপক চিন্তিত, কিভাবে এত ছোট ড্রেসে তানভীরের সামনে যেয়ে দাঁড়াবে। গতকাল রাতে নানি আর খালাতো ভাইয়ের বউ অনেক সময় নিয়ে তাকে বুঝিয়েছে স্বামীর সামনে লজ্জা করতে নেই। সোহাইলা তখন কথাগুলো বুঝেছেও, কিন্তু এখন সে তার লজ্জাটাকে কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছে না। তানভীর ভিডিও কলে কথা বলার ফাঁকে আর চোখে সোহাইলাকে দেখল সে দাঁড়িয়ে কাপড় টানছে। এরপর সে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখটা রেখে সোহাইলাকে হাতের ইশারা দিয়ে বলল সে যেন তানভীরের পায়ের সাইডে বসে পড়ে। সোহাইলা একটু একটু করে এগিয়ে আসছে। এর মাঝে তানভীর কল কেটে দিয়ে সোহাইলাকে ভুরু কুঁচকে বেশ জোরেই ধমক দিল, এই মেয়ে, বাথরুমের দরজার ওখান থেকে খাট পর্যন্ত আসতে এত সময় লাগে? তানভীরের ধমক খেয়ে সোহাইলা পায়ের গতি বাড়ালো। খাটের ওপর সোহাইলা বসা মাত্রই ওকে এক টানে নিজের বুকের ওপরে টেনে আনলো তানভীর। এক হাত সোহাইলার কোমরের ওপরে রেখে অন্য হাত দিয়ে সোহাইলার এলোমেলো চুলগুলো গুছিয়ে নিচ্ছে তানভীর। ভুরু কুঁচকে চোখ জোড়া খুব শক্ত করে বন্ধ করে রেখেছে সোহাইলা। পুরো শরীর শক্ত জমে আছে। সোহাইলাকে আরো কাছে টেনে গলায় চুমু খেলো তানভীর। তানভীরের চুমুতে কুকড়ে যাচ্ছে সোহাইলা।
মুহূর্তেই সোহাইলাকে বুকের ওপর থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তানভীর। এবার সোহাইলা চোখ মেলে তাকালো তানভীরের দিকে। উনি এমন করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কেন? আবার তখন এক ঝটকায় এতটাই কাছে টেনে নিল কেন? তানভীর বিছানা ছেড়ে লাইটের সুইচটা অফ করে দিল। ঘরে আফসা আলোতে দেখা যাচ্ছে তানভীর আবার সোহাইলার কাছে এগিয়ে আসছে। সোহাইলার পাশে শুয়ে তার কানের পাশে হাত বুলাচ্ছে আর বলছে, তোমার সাথে আমার বয়সের পার্থক্য কত জানো সোহাইলা? জানি, 13 বছরের। তোমার বয়সী মেয়েরা আমার বয়সী ছেলেদের বিয়ে করতে চায় না। কেন জানো? তাদের ধারণা মতে 30 বছর পেরোলেই পুরুষ মানুষ বুড়ো হয়ে যায়। তাদের পছন্দ 25-26 বছর বয়সী ছেলে। সেই হিসাবে আমিও তো বুড়ো, তোমার চেয়ে 13 বছরের বড়। 33 বছর বয়সী একজন লোক তোমার শরীরে হাত দিচ্ছে, তোমার গা ঘিনঘিন করছে না? তানভীরের এমন প্রশ্নে আকাশ ভেঙে নিচে পড়ে গেল সোহাইলা। এটা কেমন প্রশ্ন? গা ঘিনঘিন করবে কেন? আপনার সাথে আমার বয়সের পার্থক্য বেশি, সেটা তো আমি জেনেই বিয়ে করেছি। গা ঘিনঘিন করার তো কোনো প্রশ্নই আসে না। এত পার্থক্য জেনেও কেন বিয়ে করেছো? আমার ফ্যামিলি আপনাকে পছন্দ করেছে তাই? ফ্যামিলি পছন্দের বিয়ে নাকি কেউ আজকাল করে? প্রতিটা মেয়ে নিজের বিয়ের আগে যাচাই বাছাই করে নেয় যে বিয়ে করে সে কতটুকু লাভবান হবে। অন্য 10টা মেয়ের মতো তুমিও তাই বিবেচনা করছো? মানে, এত ন্যাকা সাজার প্রয়োজন নেই সোহাইলা। আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। তোমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েরা বিয়ের আগে চিন্তা করে পাত্রের ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি আর মান্থলি ইনকাম কত। ম্যাক্সিমাম মেয়েরাই চায় পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করে নিজের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করার। তুমিও তার ব্যতিক্রম না। আমার মতো এত বড়লোক ফ্যামিলিতে তোমার বিয়ে হবে, এটা তোমার ফ্যামিলির লোকেরা আদৌ কোনোদিন স্বপ্নেও ভেবে দেখেছে কিনা সন্দেহ আছে। প্রস্তাব পাওয়া মাত্রই তোমার ফ্যামিলি সেটা লুফে নিল। বিগত 21 দিনে তোমার সাথে কোনো কন্ট্রাক্ট করিনি কেন জানো? আমি চাচ্ছিলাম যে তুমি বোঝো আমি তোমাকে বিয়ে করতে আগ্রহী নই, কিন্তু না, তুমি বোঝার সত্ত্বেও আমাকেই বিয়ে করেছো। এর মানে কি দাঁড়ায়? আমার ইচ্ছা অনিচ্ছা তোমার দেখার বিষয় না। তোমার কথা হচ্ছে পয়সাওয়ালা ছেলে পেয়েছি, এবার যেভাবেই হোক তার গলায় ঝুলতে হবে। আর তুমি সাকসেসও হয়েছো। সোহাইলার গলায় কথা আটকে গেছে। কি শুনছে এইসব? এটা কি কোনো দুঃস্বপ্ন? শেষমেশ তাকে এইসব কথা শোনাতে হচ্ছে যে টাকার জন্য সে তানভীরকে বিয়ে করেছে। তানভীর আবারও বলতে শুরু করলো, টাকা যেহেতু তোমার প্রয়োজন, ঠিক আছে, টাকা তুমি পাবা, কিন্তু তোমাকে তো আমি এমনি এমনি টাকা দিব না। তুমি আমার শারীরিক চাহিদা মেটাবে, আর আমি তোমার টাকার চাহিদা মেটাবো। আমি যখন যেভাবে তোমাকে দেখতে চাইবো, নিজেকে এক্স্যাক্টলি সেইভাবে প্রেজেন্ট করতে হবে তোমাকে। বুঝেছো? সোহাইলা কোনো উত্তর দিচ্ছে না। নিঃশব্দে ওর 2 চোখ বেয়ে পানি ঝরছে। সে পানি তানভীরের হাত গড়িয়ে বিছানায় পড়ছে। সোহাইলার কান্নাকে উপেক্ষা করে তার ঠোঁট জোড়া নিজের অধীন করে নিল তানভীর। তার চোখের পানিতে তানভীরের কিছুই আসে যায় না। সে তো মাত্রই সোহাইলার সাথে বিনিময় করেছে, টাকা এবং দেহের বিনিময়। অতএব কারোর চোখের পানিতে এর বিনিময় স্থগিত হবার নয়। ভোর 4:15 বাজে। তানভীর ক্লান্ত হয়ে বেঘোরে ঘুমাচ্ছে। বাথরুমে শাওয়ার ছেড়ে ফ্লোরে বসে কাঁদছে সোহাইলা। গত রাতে 3:30 পর্যন্ত ওর ওপরে নিজের সর্বোচ্চ অধিকার খাটিয়েছে তানভীর। তার প্রতিটা স্পর্শে বিন্দু মাত্র ভালোবাসা অথবা আন্তরিকতার ছোঁয়া ছিল না। থাকবেই বা কি করে? তানভীর তো তার সাথে বিনিময় করেছে। নিজেকে কোনো মানুষ মনে হচ্ছে না সোহাইলার। মনে হচ্ছে সে শুধুমাত্র একটা মাংসের দলা। এ কোনো জীবনে পা রেখেছে সে। সব কিছুকেই নরক মনে হচ্ছে। এই জীবনে কি কখনো সে তার পূর্ণ সম্মান পাবে, নাকি আজীবন একটা মাংসের দলা হয়েই থাকতে হবে? গোসল সেরে ফজরের নামাজ পড়ে নিয়েছে সোহাইলা। সারা রাত কাদার ফলে মাথাটা ঝিমঝিম করছে তার। চোখ দুটো ব্যথা করছে। এই মুহূর্তে তার ঘুম প্রয়োজন। পুরো আধা ঘন্টা ঘুমানোর আপ্রাণ চেষ্টা করার পরও ঘুম আসছে না সোহাইলার। এমন পরিস্থিতিতে ঘুম আসার কথাও না। সে বারবার তানভীরের মুখের দিকে তাকাচ্ছে।
যতবারই তার মুখের দিকে তাকাচ্ছে ততবারই কান্না পাচ্ছে সুহাইলার। স্বপ্ন ছিল এই মানুষটার সাথে তার একটা সুখের সংসার হবে, অথচ দীর্ঘশ্বাস ফেলল সুহাইলা। খাটের এপাশ ওপাশ করতে করতে সকাল 7টা বেজে গেছে। আর শুয়ে থাকতে ভালো লাগছে না। তাছাড়া বাড়ির বউ সে, নাস্তা বানানোর দায়িত্বটা তারই। তাই আর শুয়ে থাকাটাকে ভালো মনে করলো না সুহাইলা। নিচে নেমে দেখে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে তার শ্বশুর। ওকে দেখা মাত্রই ফরহাদ সাহেব বলেন, কি ব্যাপার আম্মু, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? আব্বা, আসলে আমার ঘুম আসছিল না তো তাই। তাছাড়া নাস্তাও তো বানাতে হবে, তাই চলে এলাম। সুহাইলার মুখ দেখে বিশেষ ভালো ঠেকছে না ফরহাদ সাহেবের। উনি বেশ ভালোই বুঝতে পারছেন এই মেয়ে সারা রাত কেঁদেছে। রফিকের ধারণা বোধহয় ঠিক হয়েছে। তানভীর নিশ্চয়ই ওকে উল্টাপাল্টা কিছু বলেছে। উনি সোহাইলাকে জিজ্ঞাসা করলেন, মা, কোন সমস্যা? সোহাইলা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রশ্নটা শুনে চোখের পানি উপচে পড়তে চাচ্ছে তার। বহু কষ্টে সামলে রেখেছে সে। ফরহাদ সাহেব আবারও বলেন, মা, তুমি আমাকে বলতে পারো। তেমন কিছু না আব্বা, বাসার মানুষদের জন্য কষ্ট হচ্ছে। হো, এটা কিছু না। আস্তে আস্তে দেখবে নিজের সংসারটাকেই কাছের মনে হবে। তখন আর বাবার বাড়ির লোকেদের জন্য কষ্ট হবে না। যাও, রান্নাঘরে নয়ন আছে, ও তোমাকে সব দেখিয়ে দিবে কোথায় কি আছে। ফরহাদ সাহেব বেশ ভালোই বুঝেছেন যে সোহাইলা তার বাবার বাড়ির মিথ্যা অজুহাত দেখিয়েছে। উনি জানেন এই মুহূর্তে তার কথা বাড়ালে সোহাইলা তার চোখের পানি আর ধরে রাখতে পারত না। কিচেনে সুহাইলা পা রাখা মাত্রই নয়ন সবকটা দাঁত বের করে বলল, আপনি নতুন বউ, শুধু শুধু কষ্ট করবেন কেন ভাবি? আপনি ফ্যানের তলে গিয়ে বসে থাকেন, নাস্তা বানাইয়া টেবিলে সাজানো হইলে আপনারে আমি ডাকুম। না আপা, এটা তো আমার নিজের সংসার, আমি কাজ করব না তো কে করবে? তাছাড়া আপনি তো আসেনই হেল্প করার জন্য। হে আল্লাহ, আপনি আমারে আপা ডাকতেছেন কেন? আমি এই বাড়ির কাজের মাইয়া, আপনি আমার নাম ধইরাই ডাকবেন। আপনি আমার বয়সে বড়, কাজের লোক হয়েছেন তো কি হয়েছে? তাই বলে কি আপনাকে সম্মান দিব না? ভাবি, আপনি ভালা মানুষ। খুব চিন্তায় আছিলাম নতুন বউ কেমন না কেমন পড়ব। আমারে না আবার এখান থেকে ছাঁটাই কইরা দেয়। ছাঁটাই করলে মাইয়া নিয়া কই যামু কন, খামু কি? আপনার মেয়ে আছে? হ্যাঁ, একটা আছে, 7 বছর বয়স, বাইরের বাগানের গাছে পানি দিচ্ছে। আপনার হাজবেন্ড কি করে? সে আমারে ছেড়ে দিয়েছে আরো 6 বছর আগে। আমার মা আগে এই বাড়িতে কাজ করত। জামাই ছাইড়া দেওয়ানোর পর থেকেই এই বাড়িতে কাম করি। আর দুইজনে মাইয়া আছে, আর বাড়িতে কম করি এই আর কি। চুমকি আর টুনি, তারা 8টার দিকে আসে আর সন্ধ্যার দিকে চলে যায়। উনি আর বাবা সকালে নাস্তায় কি খায়? তানভীর ভাই সকালে ডিম সেদ্ধ, 3টা রুটি, মাংস তরকারি আর নয়তো সবজি, একটা আপেল আর 1 মগ কালো কফি খায়। বড় সাহেব 1 গ্লাস ফলের জুস, 2টা রুটি, সবজি ভাজি আর নয়তো ডাল ভাজি খায়। আপনি তো সবজি কেটেই ফেলেছেন, আমি রান্নাটা চুলায় বসাচ্ছি, আপনি রুটিগুলো বানিয়ে দিন, আমি অন্য চুলায় সেঁকে নিচ্ছি। নাস্তা বানানো শেষে টেবিলে খাবার সাজাচ্ছে সোহাইলা আর নয়ন। ড্রয়িং রুমে ফরহাদ সাহেব তানভীরের সাথে কথা বলছে আজ রাতের রিসেপশন পার্টি নিয়ে। কথা বলতে বলতে দুজনেই টেবিলে এসে বসলো। সোহাইলা, তুমিও বসো। না আব্বা, আমি পরে খাবো। তানভীর মাত্রই মুখে রুটি ঢুকিয়েছিল। সোহাইলার কথা শুনে মেজাজটা বিগড়ে গেল তানভীরের। আব্বা, কি? হ্যাঁ, এগুলো কি ধরনের ভাষা? তোমার এসব মিডিল ক্লাস ল্যাঙ্গুয়েজ এখানে বলতে আসবে না। তোমার শ্বশুরবাড়ি কোনো মিডিল ক্লাস না যে তুমি এখানে আব্বা শব্দটা ইউজ করবে। আমার বাবাকে হয় আব্বু ডাকবে আর নয়তো বাবা ডাকবে। সোহাইলা আমাকে আব্বাই ডাকবে, আমার কোনো সমস্যা নেই তো। তোর এত সমস্যা হচ্ছে কেন রে বাবা? আমার সমস্যা কোথায় মানে? ও মানুষের সামনে তোমাকে আব্বা বলে ডাকবে, এটা কেমন দেখাবে? ও যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে সেটা তো সবার সামনে বোঝানোর প্রয়োজন নেই। তুই বারবার মিডিল ক্লাস কথাটা বলে সোহাইলাকে কিন্তু ইনসাল্ট করছিস। মিডিল ক্লাসকে মিডিল ক্লাস বলবো না তো হাই ক্লাস বলবো নাকি? মুখে লাগাম লাগা। তানভীর, সোহাইলা তোর ওয়াইফ, ওকে সম্মান দিয়ে কথা বল। দেখো বাবা, বিয়ে করতে জোর করেছো,
তাই বিয়ে করেছি। তাই এমন মেয়েকে বিয়ে করেছি যার সাথে আমার স্ট্যাটাসের কোনো দিক দিয়েই যায় না। কেউ যখন আমাকে জিজ্ঞাসা করবে তোমার শ্বশুর বাড়ির লোক শ্বশুর কি করে, তখন আমি কি বলবো? আমার শ্বশুর এলাকার মাঝারি একটা দোকানে বসে বিস্কিট চানাচুর বিক্রি করে। মেয়ের বড় ভাই কি করে? সে একটা প্রাইভেট ফার্মে 30,000 টাকার জব করে। প্রতিদিন লোকাল বাসে করে ঝুলতে ঝুলতে যায়, আবার ঝুলতে ঝুলতে বাসায় ফিরে আসে। থাকে কোথায়? বাসাবোতে 35 বছরের পুরানো ভাঙাচোরা একটা বাড়িতে থাকে। মেয়ে কোথায় পড়াশোনা করেছে? ইডেনে। সে যদি ঢাকা ভার্সিটিতে পড়তো, তবুও না হয় নিজের মনকে একটা বুঝ দিতে পারতাম যে বিদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলের সাথে ঢাকা ভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ে কিছুটা ম্যাচ হয়। এই মেয়ের সাথে আমার কোনো দিক দিয়েই ম্যাচ হয় না। জোর করে বিয়ে করিয়েছ। এখন দয়া করে আমাকে এই মিডিল ক্লাস বললাম না, ইনসাল্ট করলাম, এইসব ব্যাপারে কোনো কথা বলতে এসো না। এই নয়ন, আমার নাস্তা উপরের বেডরুমে দিয়ে আসো, আমি ওখানেই খাবো। বলেই তানভীর হনহন করে চলে গেল। নয়ন আর বাকি কাজের মেয়ে দুটো বিস্ফোরিত চোখে একবার তানভীরের চলে যাওয়া দেখছে, আবার সোহেলার দিকে তাকাচ্ছে। ফরহাদ সাহেব প্রচন্ড বিরক্ত হয়ে চেয়ারে বসে আছেন। সোহেলার চোখের পানি আর বাঁধ মানছে না। সে ছুটে চলে গেল 2 তলায়। অন্য রুমে যেয়ে গেট আটকে 2 হাতে মুখ ঢেকে চিৎকার করে কাঁদছে। এতটা অপমানিত তাকে হতে হবে, এটা সে কল্পনাও করতে পারেনি। তার বাবা ভাইকে পর্যন্ত ছাড় দিয়ে কথা বলেনি তানভীর। না, এই বাড়িতে থাকা কোনোভাবেই সম্ভব না, যেখানে ওর পরিবারের লোকেদের ন্যূনতম সম্মান দেওয়া হবে না। সে আজই ফিরে যাবে বাবার বাসায়। দরজায় ধাক্কার আওয়াজ পাচ্ছে সুহাইলা। বাহির থেকে কারোর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। সুহাইলা, গেটটা খোলো প্লিজ। চোখ মুছে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালো সুহাইলা। গেট খুলে দেখে ফাহিমের বউ নিশাত এসেছে। তানভীর বসে বসে ডিম সিদ্ধ খাচ্ছে। অনেক সময় নিয়ে আস্তে আস্তে ডিম চিবোচ্ছে তানভীর। ফাহিম বিরক্ত ভরা মুখ নিয়ে তানভীরের ডিম খাওয়া দেখছে। আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি তানভীর, নাস্তা করেছিস? তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে ফাজলাম করছি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কারণ তুই একটা খারাপ মেয়ের সাপোর্টে টানছিস। তুই খারাপ মেয়ে কেন বলছিস ওকে? কি খারাপ দেখলি তুই ওর মধ্যে? টাকার জন্য যে মেয়েরা বিয়ে করে তারা তো খারাপই হয়। নষ্ট পাড়ার মেয়ে আর এদের মধ্যে পার্থক্য কি জানিস? নষ্ট পাড়ার মেয়েরা টাকার বিনিময়ে বিয়ে ছাড়াই অন্য পুরুষের সাথে রাত কাটায়, আর সোহাইলার মতো মেয়েরা বিয়ে করে তাদের স্বামীর সাথে টাকার লেনদেন করে। আজকে আমি ফকির হয়ে যাই অথবা আমার চেয়ে পয়সাওয়ালা কাউকে পাক, তখন দেখবি আমাকে ডিভোর্স দিতে এই মেয়ে দ্বিতীয়বার চিন্তা করবে না। সবাইকে একরকম কেন ভাবছিস তানভীর? সবাই একরকমই। তোর মা এমন ছিল দেখে তুই সোহাইলাকে এরকম মনে করবি? শুধু ওই মহিলা কেন, তোর এক্স গার্লফ্রেন্ড তমা, সেও তো একই কাজ করেছিল। সেটা আরো 10 বছর আগের ঘটনা তানভীর। সেসব কিছু মন থেকে আমি কবেই মুছে ফেলেছি। কতটা কষ্ট পেয়েছিলি তুই, তোর মনে আছে? কতদিন তুই ডিপ্রেশনে ছিলি? তুই আমার ব্যাপারটার সাথে তোর ব্যাপারটা কেন মেলাচ্ছিস তানভীর? ঘটনা ঘটেছিল আমার সাথে, আমি সেই সব ঘটনা বাদ দিয়ে দিয়েছি। আর তুই কি না এখনো এগুলো মনে নিয়ে বসে আছিস? সুহাইলার সাথে একটাবার ভালো করে কথা বলে দেখ, তাহলে তুই বুঝতে পারবি ও কেমন। শুধু শুধু তোর মা আর তোমার কথা মাথায় রেখে নিজেদের রিলেশন কেন তুই কমপ্লিকেটেড করছিস? রিলেশন শুরু থেকেই কমপ্লিকেটেড, নতুন করে আর কি কমপ্লিকেটেড করব? কেমন যুক্তি দেখাচ্ছিস তুই এইসব? মেয়েটার জীবন তুই এইভাবে নষ্ট করতে পারিস না। এই সমস্ত মেয়েদের জীবন কখনো নষ্ট হয় না, এদের জীবন সোনায় বাঁধানো থাকে। এইসব বাজে মেয়েরা একজনকে ছাড়বে, অন্যজনকে ধরবে, এটাই তাদের রুলস। সেই কখন থেকে বাজে মেয়ে বাজে মেয়ে বলেই যাচ্ছিস। প্রস্টিটিউটদের সাথে তুই তোর ঘরের বউকে তুলনা করছিস কেন? সোহাইলা তোর ওয়াইফ, ওকে রেসপেক্ট দিয়ে কথা বল তানভীর। ওর যা প্রয়োজন ওকে সেটাই দেওয়া হবে। ওর টাকার দরকার, ওকে টাকার উপরই আমি রাখবো। ফাহিমের মেজাজটা এবার প্রচন্ড খারাপ হয়ে গেছে তানভীরের ওপর। আর কোনো কথা বলতে রুচি হচ্ছে না তার। সেখান থেকে উঠে চলে এলো ফাহিম। দোতলার শেষ মাথার রুমে এসেছে ফাহিম। এসে দেখে অঝরে কাঁদছে সুহাইলা।
নিশাত এক হাতে সোহাইলার কাঁধ জড়িয়ে ধরে রেখেছে। নিশাতের মুখ দেখেই বোঝা যাচ্ছে ভয়ানক ক্ষেপে আছে সে। ফাহিমকে দেখা মাত্রই তার হাতটা টেনে বের করে নিয়ে আসলো অন্য রুমে। কি ব্যাপার, এমন টানাটানি করছো কেন? তোমার বন্ধু একটা জানোয়ার ফাহিম। এমন একটা জানোয়ারের সাথে এই ভালো মেয়েটাকে বেঁধে দিয়ে তুমিও জানোয়ারের মতোই কাজ করেছো। তুমি জানো তোমার বন্ধু গতকাল রাতে মেয়েটার উপরে কেমন টর্চার করেছে? তার মধ্যে সে তার বইয়ের সাথে ডিল করেছে। সোহাইলা তার শারীরিক চাহিদা মিটাবে, বিনিময়ে সে সোহাইলাকে টাকা দিবে, ওর যত টাকার প্রয়োজন সব দিবে। এসব কি বলছে তানভীর? হ্যাঁ বলেছে। তোমাকে আমি তখন না করেছিলাম না, এই লোককে জোর করে বিয়ে করিও না, এই লোক তার বউকে জীবনেও সম্মান দিবে না। দেখলে তো কি শুরু করেছে তোমার বন্ধু। ফাহিম কোনো উত্তর দিল না, একটা দীর্ঘশ্বাস ফেললো সে মাথা নিচু করে। সুহাইলা তার বাবার বাড়ি ব্যাক করতে চাচ্ছে, তোমার বন্ধুকে ডিভোর্স দিয়ে দিবে ও। মুখ তুলে তাকালো ফাহিম। ডিভোর্স দিবে মানে কি? গতকাল মাত্রই বিয়ে হলো আর আজই ও ডিভোর্স দিতে যাচ্ছে? হ্যাঁ ঠিকই তো বলেছে। ওর জায়গায় আমি থাকলে গত রাতেই তোমার বন্ধুর মুখে থুতু মেরে চলে আসতাম। এই মেয়ে তো তবুও এক রাত ছিল। কত বড় সাহস জানোয়ারটার, যে বাপ ভাই তুলে অপমান করে। মিডিল ক্লাস হয়েছে তো কি হয়েছে, ওনারা কি মানুষ না? তোমার বন্ধু হাই সোসাইটির লোক, কই তার মধ্যে তো আমি ন্যূনতম শিক্ষা বা মনুষ্যত্ব বোধ দেখতে পাই না। ও চলে গেলেই ভালো হবে, আর নয়তো সারাটা জীবন ধুকে ধুকে মরতে হবে। নিশাত, তুমি জানো তানভীরের পাস্ট কতটা খারাপ ছিল? এই একটা পাস্টের দোহাই দিয়ে আর কত দিবে তুমি ফাহিম? 20 বছর আগের পুরানো ঘটনাকে আর কত এক্সকিউজ বানাবে তুমি? ও অনেক সাফার করেছে নিশাদ। তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর সাফার তো তুমিও করেছিলে। বলতে গেলে অনেকটা পাগল হয়ে গিয়েছিলে তুমি। কই, তুমি তো তানভীর ভাইয়ের মতো এমন আচরণ করো না। সবাই একরকম হয় না নিশাদ, এক একজনের মেন্টালিটি এক এক রকম। এক্স্যাক্টলি ফাহিম, তোমার বন্ধুর মেন্টালিটি খারাপ। শুধু খারাপই না, জঘন্য খারাপ। ফাহিম। দরজায় দাঁড়িয়ে ডাকলেন ফরহাদ সাহেব। ঘাড় ঘুরিয়ে ফাহিম বলল, জি আঙ্কেল। সোহাইলার সাথে কথা হয়েছে? সোহাইলা তো চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে। তানভীর সকালে যা করেছে তা তো তোমরা দেখোনি। গতকাল রাতে ওদের ঘরে কি হয়েছে সেটাও তো আপনি দেখেননি আঙ্কেল। কি হয়েছে নিশাত? নিশাত চুপ করো আঙ্কেল, সেসব কথা বাদ দেন। আমার মনে হয় সোহাইলাকে তানভীরের অতীত সম্পর্কে বলে দেওয়াটাই বেটার হবে। মাত্রই তো বিয়ে হলো আর এখনই এইসব কথা? এছাড়া কোনো উপায় দেখছি না আঙ্কেল। সোহাইলা চলে গেলে নিশ্চয়ই ভালো হবে না ব্যাপারটা। সোহাইলার এক পাশে নিশাত আর অন্য পাশে বসে আছে ফাহিম। তার মুখোমুখি টুল নিয়ে বসে আছেন ফরহাদ সাহেব। আম্মু, তুমি নাকি চলে যেতে চাচ্ছ? আপনি জোর করে কেন আমার সাথে ওনার বিয়ে দিয়েছেন আব্বা? কারণ ছিল মা, আপনারা হাই সোসাইটির মানুষ, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক। আপনার ছেলে মধ্যবিত্ত লোকেদের মানুষ ভাবে না, উনি ভাবে আমরা অমানুষ টাকার ভিখারি। কি এমন কারণ ছিল যে ওনার সাথে এই মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়ে দিয়েছেন? আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে সব কথা বিস্তারিত বুঝিয়ে বলা সম্ভব না। আপনার ছেলে গতকাল রাতে আমাকে যা যা শুনিয়েছে আর যা যা করেছে, এতে মনে হয়েছে আমি তার বউ না, রাস্তার কোনো বাজে মেয়ে, যে কিনা টাকার বিনিময়ে শরীর। কথাটা বলতে যেই গলা আটকে গেল সোহাইলার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। ফরহাদ সাহেব কপালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছেন। কিছুক্ষণ কেঁদে সোহাইলা আবারও বলা শুরু করলো, হতে পারে আমার বাবা ছোট ব্যবসা করে, হতে পারে আমার ভাই কম টাকার বেতনের জব করে, যা করে হালাল উপায়ে করে, হারাম কোনো কাজ তো আর করে না। উনি কিভাবে পারলো আমার বাবা ভাই তুলে কথা বলতে? আমরা কি মানুষ না? মা, আমার ছেলেটা এমন ছিল না, যথেষ্ট লক্ষ্মী একটা ছেলে ছিল। 20 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, এরপর থেকেই তানভীর এমন হয়ে গেছে। 20 বছর আগের ঘটনার সাথে আমার কি সম্পর্ক আব্বা? আমি তো ওনাকে কিছু করিনি। অন্যের রাগ উনি আমার উপরে মেটাবেন কেন? আর আমার আব্বা ভাই, ওরা কি দোষ করেছে? সোহাইলা, তুমি আঙ্কেলের কাছে শোনো আগে, আঙ্কেলকে পুরো ঘটনাটা বিস্তারিত বলার সুযোগ দাও।
সুহাইলা ফাহিমের কথা শুনে চুপ করে বসে আছে, শ্বশুরের মুখের দিকে তাকিয়ে আছে। কখন উনি বলতে শুরু করবেন। কিছুক্ষণ থেমে এরপর তিনি বলতে শুরু করলেন, আমার বাসা তখন মগবাজারে ছিল। তানভীরের মা তনু, ভালোবেসে বিয়ে করেছিলাম ওকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল সে। আমার ফ্যামিলি রাজি ছিল না। ওর ফ্যামিলির স্ট্যাটাস আমার সাথে ম্যাচ হয় না, তাই নিজেই ওকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলি। অন্য জায়গায় বাসা নেই, নিজের মতো করে সংসার শুরু করি। তুমি জানো, সেই মুহূর্তে মনে হতো ঘরের প্রতিটা দেওয়ালে দেওয়ালে ভালোবাসা লেপ্টে আছে। এর 2 মাস পর বাবা আমাকে আর তনুকে বাসায় ফিরিয়ে নিতে আসেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাই বেশি দিন দূরে সরিয়ে রাখতে পারেনি। এত এত প্রপার্টি, একমাত্র ওয়ারিশ ছিলাম আমি। বাসায় ফিরে আনার 15 দিনের মাথায় বাবা আমার নামে সমস্ত প্রপার্টি ট্রান্সফার করে দিলেন। এর ঠিক 1 সপ্তাহ পরই বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর মা সংসার সব হাল ছেড়ে দিলেন। সংসারের দায়িত্ব পড়ল তনুর ওপর। পাশাপাশি সোসাইটি মেনটেন করে চলা, পার্টি অ্যাটেন্ড করা, সব কিছুই ও করত। বাবা মারা যাওয়ার 4 মাস পর মাও চলে গেল। আমি তখন ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকতাম। তনু কখন কোথায় যেত সেই সব আমি ঠিক জানতামও না, কখনো জিজ্ঞাসাও করতাম না, কারণ ওকে আমি বিশ্বাস করতাম। এর মাঝে তানভীর এলো পৃথিবীতে। দিন যাচ্ছিল আর তনুর সাথে আমার দ্বন্দ্ব বাড়ছিল। আমি যত চাইতাম সমস্যার সমাধান করতে, তত বেশি তনু ঝামেলা লাগানোর চিন্তা করত। তানভীর ছোট থেকে আমাদের ঝগড়া দেখেই বড় হয়েছে। প্রায়ই ও দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের ঝগড়া দেখতো আর কাঁদতো। মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করত, বাবা, মামুনি তোমার সাথে এমন কেন করে? আমি কোনো উত্তর খুঁজে পেতাম না ওকে বলার মতো। ছেলেকে বুকে জড়িয়ে ধরে চুপ করে বসে থাকতাম। একদিন বিকালের ঘটনা। তখন তানভীরের 13 বছর বয়স। বাসার সামনে ফাহিম, তানভীর আরো কয়েকজন বন্ধু খেলছিল। তানভীরের এক বন্ধু পানি খাওয়ার জন্য একাই বাসায় ঢুকলো। কিছুক্ষণ পর সে অন্য বন্ধুদের ইশারা দিয়ে বাসায় ডেকে নিল। তানভীর আর ফাহিম ব্যাপারটা তখন খেয়াল করেনি। কিছুক্ষণ পর ওনারা লক্ষ্য করলো ওদের সাথে একটা ছেলেও নেই। সব কয়টা বাসায় গিয়েছে পানি খাওয়ার নাম করে। অনেকক্ষণ সময় যাওয়ার পরও আসছে না। তখন তানভীর, ফাহিম দুজনেই ঘরে যেয়ে দেখে। কি দেখে আঙ্কেল? তনু। তনু একটা লোকের সাথে আমার বেডরুমে। কয়েকটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো, ফরহাদ সাহেব। তানভীরের বন্ধুরা খুব আনন্দ নিয়ে লুকিয়ে লুকিয়ে ব্যাপারটাকে উপভোগ করছিল। তানভীরের তখন 13 বছর বয়স। 13 বছরের একটা ছেলে পুরোপুরি না বুঝলেও কিছুটা হলেও বোঝে তার মা অন্য লোকের সাথে বেডরুমে এতটা অন্তরঙ্গ হয়ে কি করছে। একজন সন্তানের পক্ষে নিশ্চয়ই এটা মেনে নেওয়া সম্ভব না যে তার চোখের সামনে তারই মা অন্য লোকের সাথে বিছানা পর্যন্ত চলে গিয়েছে। একবার ভেবে দেখো তো, আমার ছেলেটা ওই ধাক্কাটা কিভাবে সামাল দিয়েছে ওই মুহূর্তে। সোহাইলার কেমন যেন গাটা ঘিন ঘিন করছে এই সব শুনে। এই জাতের মানুষও হয় দুনিয়াতে, নিজের স্বামী রেখে অন্য পুরুষের সাথে? সি সি। সেদিন থেকে পুরো এলাকা রটে গেল তানভীরের মা উলঙ্গ হয়ে অন্য লোকের সাথে শুয়ে ঘেঁষাঘেঁষি করছিল। এই কথা ওর স্কুল পর্যন্ত ছড়িয়ে পড়ল। ওকে দেখলেই ছেলেরা বিভিন্নভাবে ওর মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতো। ছেলেটা ঘরবন্দি হয়ে পড়তে থাকলো, শুরু করলো। কতদিন শুনেছি ছেলেটা দরজা আটকে চিৎকার করে কেঁদেছে। শেষমেশ এমন অবস্থা হয়েছিল যে তানভীরের নিজের চুল ধরে টানতো, ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদতো, দেওয়ালে নিজের মাথা নিজেই ঠুকতো। শেষমেশ দিশেহারা হয়ে ওকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। 6 মাস ওই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করিয়েছি ওকে। এরপর আমার ছেলেটা অনেক স্বাভাবিক হয়েছে। আর উনি, ওনাকে জিজ্ঞাসা করেননি উনি কেন এমন করলো? কে? তনু? জি। যার সাথে ওর অ্যাফেয়ার ছিল তিনি আমার চেয়ে আরো বড় ব্যবসায়ী ছিলেন। তনু টাকা আর স্ট্যাটাসের নেশায় ডুবে গিয়েছিল। ওকে সেদিন ঘরে ফিরে যখন জানতে চাইলাম তুমি এমন কেন করলে, তখনও বলেছিল তোমার চেয়েও আমার প্রেমিক আরো বেশি রিচ, ওর স্ট্যাটাস তোমার চেয়ে আরো বেশি হাই, তোমার চেয়ে আরো দ্বিগুণ বেশি খরচ আমার প্রেমিক আমার পেছনে করে। তো এখন তুমি বলো আমার কার পেছনে ছোটা উচিত? তানভীর ওর মায়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছিল।
দুই চোখ গড়িয়ে পানি ঝরছিল ছেলেটার। ওর মার কথাগুলো বলেই আলমারির সমস্ত কাপড় বের করে লাগেজে ভরে চলে গেল। যাওয়ার সময় তানভীর ওর মায়ের হাত ধরে জিজ্ঞাসা করেছিল, মামুনি, তুমি আমাকে রেখে চলে যাবে? তনু হাত ছাড়িয়ে নিয়ে ওকে উত্তর দিল, তোর জন্য তো আর আমি নিজের ফিউচার নষ্ট করব না তানভীর। ছেলেটা পাল্টা ওকে আর কিছুই জিজ্ঞাসা করেনি। তনুর কোনো কিছুরই অভাব আমি রাখিনি, এমনকি ওর বাবার ফ্যামিলির খরচও আমি চালাইতাম। এত কিছু করেও ওকে আমি ধরে রাখতে পারিনি। পরের মাসেই আমাদের ডিভোর্স হয়ে যায়। একটা বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার মা। বাচ্চাটা যখন মায়ের কাছ থেকে এক ধরনের ধাক্কা খায়, তখন সেই বাচ্চার মনটা আর নরম থাকে না, শক্ত পাথর হয়ে যায়। আমার তানভীরেরও তাই হয়েছে। সাইক্রিটিস্ট দেখিয়ে ওর মানসিক অবস্থায় স্থিতিশীল করতে পারলেও ওর মন থেকে পাথর সরাতে পারেনি। পাথরটা 20 বছর ধরে জেঁকে বসে আছে ওর মনে। পাথরটা যে ওর মনটাকে আরো শক্ত অবস্থান করে নিয়েছিল যখন ফাহিম আর তমার কাছ থেকে ধাক্কা খেলো। তোমাকে বলছি, ফাহিমের সাথে তানভীরের সম্পর্ক কতটা গভীর তা তুমি চিন্তাও করতে পারবে না। একদম আপন ভাইয়ের মতো। ফাহিমের সাথে ওই ঘটনা ঘটার পর ওর ধারণা আরো পাকাপোক্ত হয়ে যায় যে মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েরা ভালো না। 13 বছর আগে ফাহিমের একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। সেই মেয়েটাও মধ্যবিত্ত পরিবারের ছিল। ওর যাবতীয় খরচ ফাহিম চালাতো। 3 বছর সম্পর্ক ছিল ওদের। কত যে ভালোবাসতো ফাহিম ওকে। 3 বছর পর সেই মেয়েটা একদিন দুম করে ওর চেয়ে 22 বছরের বড় এক বয়স্ক লোককে বিয়ে করে নিল। তমা হচ্ছে সেই লোকের দ্বিতীয় বউ। তমার বয়সী একটা মেয়ে আছে ওই লোকের। সে এমন কেন করলো? সেই লোক দেশের একজন প্রভাবশালী শিল্পপতি। আমাকে, ফাহিমের বাবাকেও আরো 5 বার সে কিনতে পারবে। টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে? তোমার যেমন তেমন। আমি ভাবছি আমার শাশুড়ির কথা। একজন মা কিভাবে টাকার জন্য সন্তানকে দূরে ঠেলে দিতে পারে? আসলে সোহাইলা, তুমি তো শুধু শুনছো, তাই তুমি হয়তো ওই কষ্টের গভীরতা আন্দাজ করতে পারছো না। সেই মুহূর্তে আমি আর আঙ্কেল দেখেছি তানভীর প্রতিটা মুহূর্তে কতটা কষ্টে ভুগেছে। তানভীর এমন ছিল না, পরিস্থিতি ওকে এমন বানিয়েছে। মা বহু আশা নিয়ে আমি তোমাকে আমার ছেলের বউ বানিয়েছি। আমার ছেলেকে এভাবে ছেড়ে চলে যেও না। তানভীর, তোমার এই সংসার তোমার। এটাকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব তোমার। ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। তানভীরের ওপর পুরো অধিকার আছে তোমার। ও তোমাকে বইয়ের অধিকার না দিতে চাইলে জোর করে হলেও সেটা আদায় করার অধিকার তোমার আছে। কতদিন সে তোমাকে দূরে ঠেলে রাখতে পারবে? তুমি ওর বউ, ও তোমাকে কাছে টানতে বাধ্য হবেই। তুমি একমাত্র অবলম্বন, যেটা দিয়ে ছেলেকে বোঝাতে পারবো দুনিয়াতে সবাই এক না। খারাপ মানুষ ছাড়াও ভালো মানুষ আছে। সুন্দর একটা জগৎ আছে। প্লিজ আমাকে এইভাবে মাঝ সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে যেও না। সুহাইলা কতক্ষণ ঝিম মেরে বসে থাকলো। এরপর মুখ তুলে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, আমি কোথাও যাব না আব্বা, এখানেই থাকবো। আপনার ছেলেকে ভালোভাবে লাইনে আনার চেষ্টা করব। না আসতে চাইলে টেনে হিঁচড়ে নিয়ে আসবো। সুহাইলার কথা শুনে ফাহিম আর নিশাত হাসছে। নিশাত বলল, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। সোজাভাবে ভালো না হলে কানে ধরে টেনে হিঁচড়ে লাইনে নিয়ে আসবো। ফরহাদ সাহেব ছেলের বউয়ের কথা শুনে হাত ছেড়ে বাঁচলেন। মনে হচ্ছে তার বুকের ওপর থেকে 1 মণ ওজনের পাথর সরানো হয়েছে।